হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গালিভ ট্রাভার্স। আর আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আমাদের এই স্পিতি সিরিজের একটা নতুন ভিডিও। আমরা টাবোতে যে মাইত্রিয়ার এজেন্সিতে ছিলাম সেখান থেকে চেক আউট করে নিয়েছি। এবং আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল পেন ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে মুদ ভিলেজে। আমরা আজকে থাকবো, আমরা কিভাবে যাচ্ছি এবং আমাদের ওখানের যে স্টে, এই সমস্ত ডিটেল আমরা এই ভিডিওতে শেয়ার করছি। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই ফটাফট করে ফেলুন এবং ভিডিওটি শেষ অবধি দেখুন যাতে আপনারা ইউজফুল কতগুলো ইনফরমেশন পেতে পারেন। আসুন ভিডিওটা শুরু করা যাক। এক সুন্দর রোদ ঝলমলে দিনে আমরা তাবো ভিলেজ থেকে যাত্রা শুরু করলাম। প্রায় 31 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছই ধনকার মনেস্ট্রি। মনেস্ট্রি পৌঁছবার আগে এক অসামান্য দৃশ্য দেখে আমরা থামলাম। ভেজা বালির দুর্গের মতো দেখতে, পাথরের স্তম্ভের মতো এই গঠনগুলি যেন প্রকৃতির হাতে তৈরি স্থাপত্য। কোথাও দেখলে মনে হয় সারি সারি তীক্ষ্ণ দাঁত, আবার কোথাও মনে হয় কোনো রহস্যময় শহরের ধ্বংসাবশেষ। এই রুক্ষ অনুর্বর ভূখণ্ড যেন এক নীরব সাক্ষী, সময়ের স্রোতে ক্ষয় হতে থাকা পৃথিবীর এক আশ্চর্য রূপকথার। ধাং বা দাং মানে হল পাহাড়ের চূড়া। কার বা খার কথাটির অর্থ দুর্গ, অর্থাৎ ধনকার শব্দটির অর্থ খাড়া পাহাড়ের দুর্গ। এক ঝলক দেখলেই এর দুর্গ সদৃশ্য চেহারা বোঝা যায়, যা এর চারপাশের নাটকীয় দৃশ্যের সাথে মিশে যায়। এই প্রাচীন গুম্ফাটি 1000 বছরেরও বেশি পুরনো। মঠটি একসময় স্পিতি উপত্যকার রাজ্যের ঐতিহ্যবাহী রাজধানী ছিল। সেই সময় মঠটি কেবল একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবেই নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা হিসেবেও কাজ করত। ভিতরে প্রবেশ করলে মনে হয় এক অনন্য যুগে চলে এসেছি। প্রাচীন কাঠ এবং ধূপের গন্ধে বাতাস ভারী, আর এক নৈসর্গিক নিস্তব্ধতা যা ভাঙছে সন্ন্যাসীদের মৃদু জপের শব্দে। ধনকারের আকর্ষণ মঠটির বাইরেও বিস্তৃত। ঠান্ডা মরুভূমির রুক্ষ সৌন্দর্য, বরফে ঢাকা পাহাড়ের চূড়া এবং অন্তহীন নীল আকাশ দ্বারা বেষ্টিত এই মনেস্ট্রির আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ মিলনস্থল। আচ্ছা, ধনকার মনেস্ট্রির পাশেই একটা রাস্তা আছে ওপর দিকে ওঠার ভিউ পয়েন্টে, তো আমরা সেই রাস্তা দিয়ে উঠছি। বেশ একটু চড়াই আছে রাস্তাটা, কিছুটা চড়াই রাস্তা আসার পর এবারে এখান থেকে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে উঠছি আমরা এবং পাশের ভিউটা অনেকটা এরকম অসাধারণ। দাঁড়িয়ে উপভোগ করলাম প্রকৃতির এক অনন্য সাধারণ রূপ। সেই মুহূর্তে ওই ভিউ পয়েন্ট থেকে যে দৃশ্য দেখলাম তাই জীবদ্দশায় ভুলছি না। যত উপরে উঠছি জায়গাটা তত অবিশ্বাস্য রকমের সুন্দর হয়ে উঠছে। মানে আমি জাস্ট একবার ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখে নিন। এইটা হচ্ছে লাস্ট পয়েন্ট, মানে এই প্রেয়ার ফ্ল্যাগগুলো লাগানো আছে, এইখানে অব্দি যাবো আমি, তো দেখাচ্ছি। বাট তার আগে লুক অ্যাট দিস, মাই গড। মানে কিছু জায়গা সেই সেরকম হয় না, মানে
ফ্রেমিং করতে লাগে না, জাস্ট চোখ বন্ধ করে যদি ক্যামেরা যে কোনো দিকে তাক করে ছবি তোলা হয়, সেটা একটা মাইন্ড ব্লোয়িং ছবি আসবে। এইটা অনেকটা সেরকমই জায়গা। কিছুটা হাঁটা অবশ্যই, যাদের একটু শ্বাসকষ্টের ধাত আছে ট্রাই করবেন না, বা হাঁটুর ব্যথা বা কোনো রকম শারীরিক সমস্যা ডেফিনেটলি ট্রাই করবেন না। কিন্তু যারা আসতে পারবেন ডেফিনেটলি আসবেন, কারণ এখান থেকে খালি হাতে যাবেন না। অ্যাটলিস্ট যা দেখে যাবেন সেটা থাকবে সারা জীবন আপনার সাথে। আমরা ধনকার মনেস্ট্রির পাশেই এই হোটেল জিভালিংয়ে থেমেছি লাঞ্চ করার জন্য। অন্যরকম বানায়। বেশ সুন্দর সাজানো রেস্টুরেন্ট, সাথে আনম্যাচড ভিউ। এরপর আবার শুরু হলো প্রকৃতির রুক্ষ বুক চিড়ে আমাদের এগিয়ে চলা। রাস্তায় দেখে নিলাম লিংটি ওয়াটারফল। শীতের সময় এটি জমে বরফ হয়ে যায়। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য মুদ ভিলেজের উদ্দেশ্যে। প্রকৃতির রূপ সুন্দর থেকে সুন্দরতর হতে লাগল। রাস্তার অবস্থা খারাপ হলেও চারপাশে যা দেখছিলাম মনে হচ্ছিল এই যাত্রা যেন শেষ না হয়। প্রকৃতির এই রূপের বর্ণনা করার ভাষা আমার জানা নেই। আগামী কিছুক্ষণ এই ভিডিওতে রাস্তার দুধারের দৃশ্যই থেকে যাক। আমরা পিন ভ্যালির রাস্তায় এখন এগোচ্ছি। পিন ভ্যালিতে যে মুদ ভিলেজে আমাদের স্টে আছে আমরা সেদিকে এগোচ্ছি। কিন্তু রাস্তার পাশে এরকম যদি বরফের চাই পাওয়া যায় তাহলে নেমে তো যতক্ষণ না ঘাঁটছি ঠিক খুব একটা আরাম হয় না, তাই না? মনে হয় না বরফটা। হ্যাঁ, বিউটিফুল। তো পুরো টিম এখন আমাদের রীতিমতো লেগে রয়েছে। আর এখানে নেমেই উপলব্ধি করলাম কোল্ড ডেজার্টের নির্জনতা, নিস্তব্ধতা এবং নয়নাভিরাম দৃশ্যপট। অবশেষে পৌঁছলাম মুদ ভিলেজের আমাদের রাত্রিযাপনের ঠিকানা আইবেক্স হোমস্টেতে। তুই ভেতরে? ও আমি ভাবছি আমাদের হোটেল ঠিক না, এটা একটা হোমস্টে টাইপের, আইবেক্স হোমস্টে। খুব বেসিক। এটা হচ্ছে সেটার রুমটা। এরকম রিমোট লোকেশনে খুব বেসিক একটা হোমস্টে। এখানে আমরা 1 নাইট স্টে করব।
বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিনই আছে, একটা গিজার দেওয়া আছে, বাট এখানে কোনো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট বা হিটারের ব্যবস্থা এখনও পর্যন্ত তো কিছু নেই। দেখা যাক, যদি থাকে তাহলে রাত্রেবেলায় অবশ্যই নিতে হবে, কারণ এখানে মারাত্মক রকমভাবে টেম্পারেচারটা ড্রপ করে। এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, একটা লম্বা ব্যালকনি আর সামনে একটা অপূর্ব ভিউ। এই বারান্দায় দাঁড়িয়েই সময় কাটিয়ে দেওয়া যায়। হ্যালো জুলে। বেশ খিদে পেয়ে যাওয়ায় নিচে নামলাম খাবারের সন্ধানে। ম্যাগির রিভিউটা সঞ্জিতদার কাছ থেকে নেব, যে কেমন বানিয়েছে। ম্যাগি খাচ্ছি আর তার সামনে এরকম পিও। এরপর একটু হাঁটতে বেরোলাম। এই গ্রামটি এতটাই রিমোট যে সপ্তাহে দুবার একটি গাড়ি এসে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী দিয়ে যায়। আমরা প্রায় দুপুর 3:30টার সময় পৌঁছে গেছি আমাদের আইবেক্স গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে। পিন ভ্যালিতে খুব বেশি যে থাকার অপশান আছে তা না, হাতে গোনা কয়েকটা আছে, আর অ্যামেনিটিসও খুবই বেসিক। মানে এতটাই যে এই মুহূর্তে রুমে পাওয়ার সাপ্লাই নেই, গিজারের মানে থেকেও কোনো লাভ নেই, কাজ করছে না, এবং কখন পাওয়ার সাপ্লাই আসবে সেটাও অনেকটা ভাগ্যের ওপর নির্ভরশীল। এলে আমরা একটা ইলেকট্রিক হিটার কি একটা মানে গিজারের গরম জল এগুলো ব্যবহার করতে পারবো, বাট এখনও অবধি নেই। সোলার পাওয়ার সাপ্লাইয়ের ল্যাম্প লাগানো রয়েছে অবশ্য, একেবারে অন্ধকার থাকবে না, আলো জ্বলবে, কিন্তু একদম ঠান্ডা জল ব্যবহার করতে হবে, এটা একটা। এবং আমাদের সাথে জিও এবং এয়ারটেলের সিম সবাই আমরা কানেকশন ক্যারি করছি, এবং সেখানে কারোর কোনো নেটওয়ার্ক নেই। লোকজন বলছে, এখানকার স্থানীয় লোকজন, যে বিএসএনএলের নেটওয়ার্ক কিছু জায়গায় আসে, কিন্তু আমাদের দলের কারোর কাছে নেই। আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে একেবারেই ডিসকানেক্টেড, আইসোলেটেড। সেটা কিছুটা আমরা আগেই জানতাম এবং কিছুটা সেটা চেয়েই এখানে আসা। এই জায়গার অল্টিটিউড হচ্ছে প্রায় 11,000 ফুট, তো অক্সিজেন মানে এয়ারটা থিন, হ্যাঁ, সামান্য অক্সিজেনের টান আছে, সামান্য। যদি খুব বেশি দৌড়াদৌড়ি না করা যায় বা খুব বেশি এক্সাইটেড না হওয়া যায় তাহলে কোনো সমস্যাই নেই। ওই মায়াবী স্বপ্নের জগতে কিছুক্ষণ পায়চারি করে প্রকৃতির সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হয়ে ফিরে এলাম আমাদের গেস্ট হাউসে। টের পাচ্ছিলাম ঠান্ডা ক্রমশ বেড়ে চলেছে। যখন ডিনার করতে নিচে নামলাম তখন তাপমাত্রা -7 ডিগ্রি। এটাই তো দেখা যাচ্ছে ভাত আছে, এটা ধোঁয়া বেরোচ্ছে, এটায় ডাল আছে, না রাজমা আছে, এটায় ধোঁয়া বেরোচ্ছে, এবং এটায় আলু গোবি মিক্সড ভেজ, এবং সেটা তো ধোঁয়া বেরোচ্ছে। পরের দিন সকালে উঠে তৈরি হয়ে নিলাম। আজও আবহাওয়া খুব ভালো, রোদ ঝলমলে মেঘহীন দিন। মুদ গ্রামটি পিন ভ্যালির শেষ গ্রাম। এখানে বলে রাখা ভালো, ভাগ্য ভালো থাকলে এখানে দুর্লভ স্নো লেপার্ড এবং সাইবেরিয়ান আইবেক্সের দর্শন পাওয়া যায়। পিন ভ্যালিতে টোটাল 17টা গ্রাম রয়েছে, যার মধ্যে এই মুদ ভিলেজ হচ্ছে লাস্ট গ্রাম। এখান থেকে দুটো খুব ফেমাস ট্রেকিং শুরু হয়, একটা হচ্ছে পিন পার্বতী পাস এবং আর একটা হচ্ছে পিন ভাবা পাস। ওটা মোটামুটি আগস্ট সেপ্টেম্বর ওই সময় কন্ডাক্ট করা হয়, আর বছরে প্রায় 6 মাস
এখানে বরফে ঢাকা থাকে, তখন রাস্তাঘাট অ্যাবসলিউটলি বন্ধ থাকে, আসা যায় না। এবং এবছর এপ্রিল মাসের 15 তারিখের পর রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে। তো আমরা এই আইবেক্স গেস্ট হাউসে এই সিজনের প্রথম টুরিস্ট। অবশ্যই এরপর থেকে সিজন শুরু হয়ে যাচ্ছে এবং এদের টানা বুকিং রয়েছে। তো এখানকার মানুষদের যে জীবনযাত্রা সেটা খুবই অন্যরকম। মানে আমরা যেরকম দেখে অভ্যস্ত শহরের জীবনযাত্রা, তার থেকে একেবারেই আলাদা। মানে 6 মাস এখানটা পুরো বরফে ঢেকে থাকে, তখন বেসিক্যালি ওরা কিছুই করতে পারে না। এখানের মূল খেতি মানে চাষ সেটা হচ্ছে মটর। সেই মটর চাষ এই সময় মানে এখন ওরা ক্ষেতগুলোতে বীজ রোপণ করছে। তো ওটাও মোটামুটি ওই সেপ্টেম্বর অক্টোবরের দিকে ফসল হয়ে যায়, ওটাকে তুলে নেয় ওরা। তারপর থেকে তো স্নোফল শুরু হয়ে যায়। তো ওই 6 মাস ওরা বাড়িতে থাকে। এবং এখানে প্রত্যেক বাড়িতে ইয়াক রয়েছে। এরা ইয়াক পোষেন তার গোবরকে মটরশুঁটি চাষের সার হিসেবে ব্যবহার করার জন্যে এবং জমিতে লাঙল টানার জন্যে। চাষ হয়ে গেলে মে মাস নাগাদ এই ইয়াকগুলিকে ছেড়ে দেওয়া হয় এবং তারা পাহাড়ি জঙ্গলে চলে যায়। এরপর শীতকালে প্রবল বরফপাতের পর পাহাড়ের ওপর থেকে ইয়াকগুলি নিচে নেমে আসে এবং তখন গ্রাম থেকে 2-1 জন গিয়ে ইয়াকগুলিকে নিয়ে আসেন আবার তাদের গোবর সংগ্রহ করার জন্যে। আজকে 1 মে এবং এখন সময় হচ্ছে সকাল 8:30। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবং আমরা কিছুক্ষণ বাদেই আইবেক্স গেস্ট হাউস থেকে চেক আউট করে এই মুদ ভিলেজ ছেড়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু এখনও একটা সাইট সিন আমাদের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কুংরি মনেস্ট্রি। তো এখান থেকে বেরিয়ে চেক আউট করে পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার পথে আমরা ওটা দেখে নেব। অসাধারণ লাগলো আমাদের এই 1 রাত্রি স্টে। কিছু কষ্ট ডেফিনেটলি আছে, মানে এটা একটা বেশ রিমোট লোকেশন এবং সারা রাত কালকে যখন থেকে আমরা চেক ইন করেছি অ্যারাউন্ড 3:30 দুপুরবেলা, তখন থেকেই কিন্তু পাওয়ার সাপ্লাই নেই এবং যা শুনলাম যে গত 3 দিন পাওয়ার সাপ্লাই আসেইনি। এখানে সরকারের পক্ষ থেকে প্রত্যেক বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানো রয়েছে এবং সেখান থেকে লাইট জ্বলে, হ্যাঁ আলো টালো জ্বলে এবং কিছু প্লাগ পয়েন্টে রিসেপশন এরিয়ায় মোবাইল ফোন চার্জ দেওয়া যায় এবং সন্ধ্যের পর টেম্পারেচার প্রায় -7 ডিগ্রি সেলসিয়াস অবধি চলে গেছিলো। ইনফ্যাক্ট এখনও অ্যারাউন্ড 0 রয়েছে। তো সেটা কিছুটা কষ্ট হতে পারে, কিন্তু এখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রা এবং এই আমার পিছনে যে দেখা যাচ্ছে এই ব্রেথ টেকিং ভিউ, এগুলো এনজয় করতে গেলে মুদ ভিলেজ কিন্তু অবশ্যই আসতে হবে। এক রাশ স্বর্ণালী স্মৃতি নিয়ে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম আইবেক্স গেস্ট হাউস থেকে। আমরা এগিয়ে চলেছি কুংরি মনেস্ট্রি দেখতে। আমরা এখন কুংরি মনেস্ট্রি ভিজিট করছি। তিব্বতী ভাষায় কুংরি শব্দটার মানে হচ্ছে স্নো মাউন্টেন। এই যে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে পিছনে আমার, একেবারে স্নো মাউন্টেন্স দিয়ে ঘেরা। তো একদম যে নাম রাখা, মানে কুংরি শব্দটার সাথে মনেস্ট্রিটার যার লোকেশন একেবারে জাস্টিফাই করে। এবং এই মনেস্ট্রিটার অল্টিটিউড হচ্ছে 12,000 ফিট সমুদ্রতল থেকে এবং এটা স্পিতি রিজিয়নের 2nd ওল্ডেস্ট মনেস্ট্রি। 1330 খ্রিস্টাব্দে এই মনেস্ট্রিটা স্থাপিত হয়।
খুব ভালো লাগলো মনেস্ট্রিটা দেখে। আর আজকে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বাকিদের সাথে শেয়ার করুন, যাতে যারা এই পিন ভ্যালিতে আসার পরিকল্পনা করছেন তারা এই ভিডিও থেকে অনেক ইউজফুল ইনফরমেশন পাবেন। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চারপাশ পরিচ্ছন্ন রাখবেন।